আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। শেখ হাসিনার শাসনামলে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য, অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। 22,500 কোটি টাকার তারল্য সহায়তায়ও 6 ব্যাংকে গ্রাহক চাহিদা পুরোপুরি মেটেনি, কাউন্টার থেকেই ঠিক হচ্ছে টাকার পরিমাণ। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসবের যাত্রা শুরু, প্রথমবারের মতো বিপিএল এর ম্যাসকট ডানা 36 উন্মুক্ত। এবং জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 2 উইকেটে 69 রান, এক সেশনের দিনে সাদমানের 50। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে দেশে প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির সাজা বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে কে গ্রেনেড এনেছে এবং কে ছুঁড়েছে তা উল্লেখ করেননি। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে আসামি করা হয়েছিল তা প্রমাণ হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর তৎকালীন বিচারক শাহেদ নুরুদ্দিন রায় দেন। এতে 52 আসামির মধ্যে 49 জনকে দণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে 7 জন রাজনীতিক, 8 জন পুলিশ, 5 জন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং 29 জন জঙ্গি ছিলেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় ওই সময়ের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, বিএনপি নেতা হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ সহ 19 জনকে। আর বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে আছেন। রায় দেওয়া ওই বিচারক পরে হাইকোর্টের বিচারপতি হলেও তাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় কিছু পর্যবেক্ষণ দেন আদালত। একজনও বলে নাই যে আমি দেখলাম অমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। পরে রায় নিয়ে প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবীরা। শেখ হাসিনা ওয়াজেদ যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। রাজধানীর বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়, আহত হয় 3 শতাধিক মানুষ।
ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধী নেতা শেখ হাসিনা। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার কাজ হয়েছিল। ন্যায় বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে। রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। একবারে ন্যায় বিচার হয়েছে। এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে, কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে। শেখ হাসিনার শাসনামলে 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। চকর মালিথার রিপোর্ট। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। রোববার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যে ক্ষত সৃষ্টি হচ্ছে, ক্ষত অনেক গভীর, আমরা আন্দাজও করতে পারি নাই যে এত দূর পর্যন্ত এটা যেতে পারে এবং এত বিস্তৃত হতে পারে। এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য যা হয় নাই, সেই জন্য এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। শ্বেতপত্রের এই প্রতিবেদন থেকে জাতি উপকৃত হবে বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। ভয়ঙ্কর একটা জিনিস জাতির সামনে দিয়ে এত বছর ধরে রয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা দলকে বিদায় করার পরে আমরা মুখ খুলছি না, চোখ খুলতে পারি কি হয়েছিল। যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, যারা বাংলাদেশের বাইরে তো আমি সবাই আছি, সারা দুনিয়া ধরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারল। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গত 15 বছর ধরে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যারা পাচারে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রেস সচিব। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। তো যার ফলে যেটা হয়েছে যে এটার আলটিমেট আউটকামে আপনারা দেখেছেন কত বিলিয়ন ডলার এটা বাইরে সাইফন অফ হয়েছে। এটা ওরা একটা এস্টিমেটও দিয়েছে, আমরা দিয়েছি। 22,500 কোটি টাকার তারল্য সহায়তা পাওয়ার পরও 6 ব্যাংকে গ্রাহকের আক্ষেপ পুরোপুরি যায়নি। রবিবার মতিঝিলে কয়েকটি শাখায় ঘুরে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাহক কত টাকা পাবেন তা ব্যাংকের কাউন্টার থেকে ঠিক করে দেয়া হচ্ছে।
বড় অঙ্কের চেক পাশের আগে প্রধান কার্যালয়ের মতামত নিয়ে কেস টু কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রিজভি নেওয়াজের রিপোর্ট। রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি অবস্থা হয়, এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের এই বক্তব্যে আশাবাদী হয়ে কুমিল্লা থেকে স্ত্রীসহ ঢাকায় হোটেল ভাড়া করে আছেন মোহাম্মদ মনির হোসেন। ইলিয়টগঞ্জ শাখায় ৫,০০০ করে টাকা পেয়ে হতাশ এই গ্রাহক ভেবেছিলেন SIBL ব্যাংকের প্রিন্সিপাল শাখায় অন্তত বেশি করে টাকা তোলা যাবে। তা আর হলো কই। গভর্নর পরশুদিন বলো না টাকা যা চান তা পাবেন, এখন কেন ৫,০০০ টাকা বলতেছে? ১০,০০০ টাকা লইলাম ৩টা চেক দিয়ে, এবং কি আমার মনে করছে আমি চোর, এভাবে আমার সাথে ব্যবহার করছে। আমার টাকা আমি পাইতেছি না মাসে ৫,০০০, এরা ২.৫ লক্ষ টাকা বেতন নেয়। দেখেন আমার তো ১,৫৩,০০০ টাকা আছে, তা ওনারা দিবে না। আমারে বলতেছে যে ৩০,০০০ টাকা দিবে, লেখা দিছে। ওনাদের কথাই মেনে নিছি যে ৩০,০০০ টাকাই দিক। গ্রাহক তার প্রয়োজন মতো টাকা না নিতে পারলে সেখানে যাতে আগামীতে এরকম আর সমস্যা না হয়, অনলাইন ট্রানজ্যাকশন হোক অফলাইন ট্রানজ্যাকশন হোক, তার চাহিদা মতো টাকা যাতে উত্তোলন করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তবে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় দেখা গেছে গ্রাহকের উপস্থিতি একেবারে নেই। গ্রাহকের আস্থা ফিরতে শুরু করছে বলে দাবি করেছেন ব্যাংকের ম্যানেজাররা। যে আমি যদি ৫ লাখ টাকা দাবি করছি, আমি ৫ লাখ টাকা হয়তো নিতে পারি না, কিন্তু আমি ১ লাখ টাকা নিয়ে গেছি সবসময়। নতুন ম্যানেজার সাহেব আসছেন, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে স্যার আপনি যেটা চেয়েছেন সেটা ২ দিন পরে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ ব্যাংকের ঘোষণার পর থেকে মানুষের ভিতর যে আতঙ্ক ছিল সেই আতঙ্কটা অনেকাংশেই কেটে গেছে। কাস্টমাররা সেই পজিটিভ ভাইবসের জন্য তারা একটু আশান্বিত হয়েছে এবং আমাদের প্রতি আস্থা রাখছে। বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়া অন্য ২ ব্যাংক হল বাংলাদেশ কমার্স ব্যাংক এবং এক্সিম ব্যাংক। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD সবসময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। CPDর ৩০ বছরের পথচলা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। CPD চেয়ারম্যান জানান, ভবিষ্যতেও CPD গণমানুষের হয়ে কাজ করে যাবে। অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক কাঠামোতে না হলে সে সংস্কার টেকসই হবে না। মাসরুর শাকিলের রিপোর্ট। ১৯৯৩ থেকে ২০২৪ ৩০ পার করে ৩১ বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ৩০ বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী আয়োজন। ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সিপিডি কাজ করেছে স্রোতের বিপরীতে গিয়ে এবং দেশের স্বার্থে। এমনকি জুলাই গণ অভ্যুত্থানেও সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বড় ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুবহান তুলে ধরেন সিপিডির গত ৩০ বছরের কাজের পরিধি। We hope this journey will continue. The dialogue process has been one of their greatest resources and they have made full benefited from this, and that the opposition leader, whoever he is, will be making similar contribution. দুটাই প্রধান উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে to create a space for public reasoning এবং আরেকটা হচ্ছে যে সিভিল সোসাইটির একটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস। আলোচকরা বলেন, সংস্কার একদিনে সম্ভব নয়, তবে গণমাধ্যম প্রতিদিন সরকারের সংস্কারে ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যায়। সরকার খুব অপছন্দ করত যে আমাদের সঙ্গে তোমরা এক লেভেলে নিয়ে আসছো। এটা নিয়ে এসছি ভালোবাসার ভিত্তিতে নয়, তথ্যের ভিত্তিতে, রিসার্চের ভিত্তিতে, তাদের প্রফেশনালিজমের ভিত্তিতে। সো তাই আমি বলতে চাই যে সম্পর্ক সিপিডির সঙ্গে মিডিয়ার এই যে একটা সুদৃঢ় সম্পর্ক, সুসম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, এটা সিপিডি অর্জন করেছে। অনেক সময় কিছু কিছু ঘটনাও ঘটে গেছে যে আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনও হয়েছে যে মন্ত্রী অলমোস্ট উঠে চলে যাওয়ার অবস্থা, মানে মন্ত্রী রীতিমতো সিপিডিকে ব্লেম করছে
যে আপনারা আমাদেরকে এখানে দাওয়াত করে কি অপমান করতে চান নাকি, এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে মধ্যে মধ্যে। বক্তারা প্রত্যাশা করেন ভবিষ্যতেও নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাবে সিপিডি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের অনেকে সে সময় হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাননি। 5 আগস্টের আগের দুর্বিষহ সেসব দিন এখনও দুঃস্বপ্নের মতো চোখে ভাসে হাসপাতালে কাতরানো আহতদের। তবে হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের তদারকিতে চিকিৎসা কার্যক্রমে সন্তুষ্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীনরা। লায়লা নওশিনের রিপোর্ট। মোহাম্মদ মোবারক হোসেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় 19 জুলাই রাজধানীর মিরপুরে গুলিবদ্ধ হন 19 বছরের এ যুবক। এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। জানালেন আন্দোলনে অংশ নেওয়ায় 5 আগস্টের আগে কিভাবে চিকিৎসা সেবায় বাধা পেয়েছেন সেই সব কথা। কাকা গুলি খেয়ে গেল, তার 5 সেকেন্ড পরে আমি গুলি খেয়ে গেলাম, তো হাত উচকে এলাম, তো তখন আমার লগে কেউ নেই, আর গুলির সাউন্ডে কেউ সামনেও আসে না। এই পায়ের নার্ভ ইঞ্জুরি হয়েছে, আর এই পায়ের মনে করেন হাড্ডি চুরমার হয়ে গেছে। আমি যখন আমার অ্যাম্বুলেন্সটা যখন আসে তখন আমরা অ্যাম্বুলেন্সের ভিতরে 3 জন ছিলাম গুলি খাওয়ার রুগী, আর 5 জন ছিলাম সুস্থ লোক। তো মডেল ঢাকা আপনার 60 ফিট দাঁড়ানোর সময় মডেল ডিগ্রি থানার পুলিশ না ছাত্রলীগ বলতে পারলাম না, ওরা আমাদের গাড়ি ঠেকাইয়া পরে মনে করেন 5 জন যে সুস্থ লোকটি ছিল ওটি নামায় লিছে। গণ অভ্যুত্থানে আহতরা যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা পান সেজন্য রাজধানীর হাসপাতালগুলোতে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। আমাদের একটা সমন্বয় সেল করা আছে ডাক্তারদের নিয়ে, কোনো রুগীর কি দরকার, কখন কি ধরনের সহায়তা দরকার, কিভাবে করলে রুগীদের উপকার হবে, এইটা সার্বক্ষণিক মনিটরের জন্য 6 জন ডাক্তার এবং আমাদের 2 জন ছাত্র প্রতিনিধি সহ একটা সমন্বয় সেল গঠন করা আছে। এর ডাক্তারদের মধ্যে আমাদের উপপরিচালক, সহকারী উপপরিচালকও বিদ্যমান রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক প্রত্যেক দিন প্রত্যেকটা ইউনিটের ডাক্তার আসছে এবং ডাক্তাররা মিলে তাদের ফলো আপ দিচ্ছে। আহতদের ফলো আপ ও থেরাপি নিশ্চিতে এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ছাত্র প্রতিনিধিরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শ্রমিক বান্ধব স্বাস্থ্যকর কর্মপরিবেশে সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগে অর্থনৈতিকভাবে চামড়া খাত এগিয়ে যাওয়ার পাশাপাশি নিশ্চিত হবে পরিবেশ বান্ধব অগ্রযাত্রা। কিশোরগঞ্জের ভৈরবে চামড়া শিল্পের শ্রমিক অধিকার সংরক্ষণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতা তুলে ধরেন। মোশাহিদ রনের রিপোর্ট। দেশের পাদুকা শিল্পে যেমন রয়েছে ঐতিহ্য, তেমনি রয়েছে উন্নত কাঁচামাল ও বিপুল সম্ভাবনা। তবে অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। এমন বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন, সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধান এবং ওশি ফাউন্ডেশনের নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্প শ্রমিকদের অধিকার সুরক্ষা শীর্ষক ত্রিপাক্ষিক আলোচনা সভা। চামড়া খাতের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মান উন্নয়নে এই শিল্পের মালিক, শ্রমিক ও নীতি নির্ধারক সহ সকল অংশীজনদের নিয়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে আলোচকরা সংকট ও করণীয় সম্পর্কে আলোকপাত করেন। লিদার সেক্টরে যে সমস্যাগুলো আছে, চ্যালেঞ্জগুলো আছে, সেটা মালিকদেরও সমস্যা হতে পারে, সেটা শ্রমিকদেরও সমস্যা হতে পারে। শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিবেশ দূষণ রোধ করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাতের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ সংশ্লিষ্টদের। শ্রমিক ভাইরা, আমরা কিন্তু অত্যন্ত গরিব মানুষ, সবাই জানেন। অল্প বেতন আমরা চাকরি করি, অল্প টাকায় আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট হয়। কিন্তু যখন আমরা দিন শেষে বয়স হই, তখন আমরা কিন্তু এই কর্মের সাথে, যারা এই কর্মতে জড়িত, সবাই কিন্তু পেস্টিং পদার্থ জিনিস ব্যবহার করি এবং কেমিক্যাল জাতীয় এই জিনিসগুলো ব্যবহার করতে করতে এক সময় আমাদের বয়স হয়ে যায়, আমরা কিন্তু অনেক রোগে আক্রান্ত হয়ে যায়। তখন কিন্তু আমার এই সারা জীবন ফ্যামিলিটাই না আমি কিন্তু আয় করতে পারিনি। কিন্তু মালিক বাঁচলে আমাদের শ্রমিক বাঁচবে, কিন্তু আমাদের একটা কথা, মালিক যদি লাভ করে, লাভের থেকে তো অবশ্যই শ্রমিকের দিকে লক্ষ্য করবে। তার পরিবারের যে তার বেতন ভাতাটা ঠিক মতো দিবে, তার বোনাসটা দিবে, তার ছুটি ছাটাগুলো দিবে, তার মাতৃত্বকালীন সুবিধা, যেগুলা আইনে আছে। আইনের বাইরে যাওয়ার দরকার। কিছু শ্রম থাকলে যারা আপনার
গার্মেন্টসের হোক, চামড়ার জুতা হোক আর যাই হোক, এগুলো নিতে চায়। আমাদের চেষ্টা আইনের সহায়তায়, ট্রেড ইউনিয়ন যারা আমরা করি তাদের সহায়তায়, মালিকের সহযোগিতায় মালিকরা বুঝতে পেরেছে যে আমি যদি আমার কারখানায় শিশু শ্রম রাখি তাইলে ইউরোপ অথবা ব্রান্ড যারা তাদের আমাদের চামড়া নিবে না। 10টি পাদুকা কারখানার মালিক, ব্যবস্থাপনা কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী অসি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 8টি সংগঠন। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাকে মূল স্লোগান করে যাত্রা শুরু হলো তারুণ্যের উৎসব 2025-এর, যার অন্যতম অংশ হিসেবে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর 11তম আসর। প্রথমবারের মতো BPL এর জন্য অফিসিয়াল ম্যাসকট ডানা 36 উন্মুক্ত করা হয়েছে। তারুণ্যের উৎসবে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টেও বিশেষ আয়োজন থাকবে। আরও জানাচ্ছেন আরিফ চৌধুরী। তারুণ্যের উৎসব 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর একটি 5 তারকা হোটেলে ক্রীড়াঙ্গনের মানুষের মিলন মেলা। ক্রিকেট, ফুটবল তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে ছাত্রদের প্রতিনিধিত্ব। এই তারুণ্যকে পুঁজি করে আর ক্রিকেটের শক্তি কাজে লাগিয়েই আসন্ন BPL দিয়ে যাত্রা শুরু হচ্ছে তারুণ্যের উৎসব 2025-এর। 30 ডিসেম্বর BPL সিজন 11-এর উদ্বোধন দিয়ে শুরু, আর সাফ নারী ফুটবল আসরের ফাইনাল দিয়ে 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারুণ্যের উৎসব 2025। BPL হতে যাচ্ছে যার অন্যতম আয়োজন। যেই টিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলে বুঝে যাবে। জুলাই বিপ্লবের চেতনা আর বর্তমান তারুণ্যের শক্তি দুটোর মিশেলে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সফল হতে চায় বাংলাদেশ। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। 1 দশকের বেশি সময় আগে যাত্রা শুরু হলেও এই প্রথম BPL আসরে মাস্কট যুক্ত করা হলো। সেটিতেও রাখা হয়েছে জুলাই বিপ্লবের প্রতিকৃতি। BPL মাস্কট ডানা 36 উন্মুক্ত করা হয় অনুষ্ঠানে। শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। মাঠের ভেতরে বাইরে অনেক নতুনত্ব। আসন্ন BPL-কে ব্যতিক্রমী আয়োজন হিসেবেই পরিকল্পনা করেছে ক্রিকেট বোর্ড। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। চাকরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পারিবারিক অসহযোগিতার কারণে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহ হারাচ্ছেন দেশের নারীরা। রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে MRDI আয়োজিত সংবাদ মাধ্যমের জন্য জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদ প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য উঠে এসেছে। MRDI নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, গণমাধ্যম সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ডক্টর গোলাম রহমান সহ অন্যরা। কানাডার কুইবেকে অভিবাসন কর্মসূচি স্থগিত ঘোষণার প্রতিবাদে মন্ট্রিয়াল ও ফ্রান্সিসেশন শহরে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। কুইবেকে স্থায়ী অভিবাসীদের সংখ্যা সীমিত করতে কুইবেক এক্সপেরিয়েন্স প্রোগ্রাম, POQ গ্র্যাজুয়েশন এবং স্কিলড ওয়ার্কার নির্বাচন প্রোগ্রাম PSTQ জুন পর্যন্ত বন্ধ রাখা সহ অক্টোবরে বিভিন্ন সিদ্ধান্ত নেয় কুইবেক কর্তৃপক্ষ।
একই সময়ে স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দাদের জন্য লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা দেয় কানাডার ফেডারেল সরকার। এটি আন্তর্জাতিক ছাত্র এবং অস্থায়ী বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। অভিবাসী অধিকার সংস্থাগুলো বলছে এই পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন করা এবং স্থায়ী বাসস্থানের সুযোগ পাওয়া অসম্ভব হয়ে পড়বে। এবার রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো নাটক কৃষাণ কৃষাণীর কাব্য। গ্রাম বাংলার সহজ সরল প্রেমের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র সহ অনেকে। আইস্ক্রিনে সম্পূর্ণ ফ্রিতে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। নিটোল টাটা বিশেষ সংবাদ। দেশে প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। 653 জন যাত্রী নিয়ে শনিবার রাত 10:15টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে যাত্রা করে এমভি 12 আউলিয়া। রবিবার আরও একটি মাত্র জাহাজ পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। সার্ভার আজম মানিকের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ জেটি ঘাটে সকাল থেকেই সেন্ট মার্টিনগামী পর্যটকদের ভিড় শুরু হয়। জেটি ঘাটে বসানো হয় যাত্রীদের ট্রাভেল পাস যাচাই বাছাইয়ের চৌকি। সেখানে চূড়ান্ত বাছাই শেষে যাত্রীরা জাহাজে চড়েন। এইবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে, গতবার যেটা আমাদের করতে হয় নাই। পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এইটা। দেশে এটাই ফার্স্ট টাইম যে ট্রাভেল পাস সিস্টেমটা চালু করছে যে সেন্ট মার্টিনের জন্য। সো আশা করছি এটা ভালো হবে। আর এটা আমার ফার্স্ট ট্যুর, আর আমাদের টিকিট নিয়ে বা কোনো ঝামেলা হয়নি, সেরকম কোনো ভোগান্তি হয় নাই। জাস্ট আমাদের ট্রাভেল পাসটা সবার করতে হয়েছে, ট্রাভেল পাস নিয়ে আমরা যাচ্ছি। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত গ্রহণ সহ নানা জটিলতার কারণে 1 মাস দেরিতে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলো। ত্রুটি বিচ্যুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সবকিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি। রাত্রি যাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। টুরিস্টরা কিন্তু এত দূর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপন না করে আসার পক্ষে না। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও সপ্তাহ 2-1 লাগবে। পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। আমাদের সর্বাত্মকরণের চেষ্টা থাকবে। এখানে যারা মেহমান এসছেন, তারা আনন্দের জন্য এসছেন, তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার টুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে চাই, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার দাবিতে পরিবেশবাদীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন বিষয়ে নির্দেশনা দেয়। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপটিতে 2000-এর বেশি পর্যটক যেতে পারবেন না। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার রয়েছে কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের ক্ষুদ্র বাজার চালু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা ও ছাত্র সমাজের উদ্যোগে ওই ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়। এবার জানাবো প্রকৃতি সংবাদ। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন। শহরের বাঘমনিরাম ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির ঘোষণা দেন তিনি।
বলেন, জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে ওয়ার্ড সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সিটি মেয়র। সে সময় সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এবং সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নালার মধ্যে চিপসের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক এগুলো যদি আপনারা রাখেন, এগুলো কোনো অ্যাবজর্ব হয় না, কাজেই নালা নর্দমা সেখানে ভরে যাবে, পানি যেতে পারবে না, নিষ্কাশন হবে না, জলাবদ্ধতা হবে। এটা আপনাদের দায়িত্ব। আমরা খালখনন কর্মসূচির আওতায় কিছু কর্মসূচি নিব। আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালখনন কর্মসূচি প্রতিটা ওয়ার্ডে আমরা এই কর্মসূচিগুলো আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পিপিপি প্রকল্পের গাইডলাইন উন্নয়ন শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, কম অঙ্কের পিপিপি প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য শক্তিশালী গাইডলাইন প্রণয়ন প্রয়োজন। সাস্টেইনেবল আরবান ওয়াটার সাইক্লেজ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক এবং এসএনভির সেক্টর লিডার শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন পিপিপি প্রকল্পের কর্তৃপক্ষের মহাপরিচালক প্রশাসন ও অর্থ এ.কে.এম. আবুল কালাম আসাদ। কর্মশালার শুরুতে প্রকল্পটির লক্ষ্য, গাইডলাইন তৈরির পটভূমি এবং এলজিআই এর উন্নয়নে প্রকল্পের কার্যকারিতা ব্যাখ্যা করেন এসএনভির প্রকল্প ব্যবস্থাপক প্যাট্রিশিয়া সোলোরজানো। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জনবান্ধব ভূমি সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী বছরের 1 জানুয়ারিতে উদ্বোধন হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। 2017 সালে সারা দেশে অনলাইন নামজারি সেবা চালু হলেও জনগণের সুবিধার্থে নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজধানীর তেজগাঁয়ের ভূমি অফিসে 4টি সফটওয়্যারের মানোন্নয়ন ও একটি নতুন সফটওয়্যারের প্রাথমিক উদ্বোধন হয়েছে। সফটওয়্যারগুলোকে আরও জনবান্ধব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। শেখ হাসিনার শাসনামলে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য, অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। 22,500 কোটি টাকার তারল্য সহায়তায়ও 6 ব্যাংকে গ্রাহক চাহিদা পুরোপুরি মেটেনি, কাউন্টার থেকেই ঠিক হচ্ছে টাকার পরিমাণ। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসবের যাত্রা শুরু। প্রথমবারের মতো বিপিএল এর ম্যাসকট ডানা 36 উন্মুক্ত। এবং জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 2 উইকেটে 69 রান, এক সেশনের দিনে সাদমানের 50।